ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মোরে আর শুধু মারে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বানানো। কারণ বাংলাদেশের শাসক সমাজ এই মুহূর্তে ধর্মীয় মৌলবাদের দ্বারা পরিচালিত। ধর্মীয় মৌলবাদ বা ধর্মের ভিত্তিতে বিভাজন আমাদের ইসলাম কি অনুমতি দেয়? ইসলাম যদি অনুমতি না দেয় তাহলে বাংলাদেশের উদ্দেশ্য কী? বাংলাদেশের শাসকের উদ্দেশ্য কী? ধর্মীয় মৌলবাদের দ্বারা যে সমস্ত রাষ্ট্র পরিচালিত হয়েছে বিগত বছরগুলিতে বা অনেক কয়েক দশক থেকে যেগুলো পরিচালিত হয়ে আসছে, তাদের অবস্থা আজকে কী অবস্থায় দাঁড়িয়েছে সেসব নিয়েও আমরা আলোচনা করব এবং বাংলাদেশের আসল উদ্দেশ্য নিয়েও আমরা আলোচনা করব। আদৌ কি তারা কোনো একটা ধর্মের প্রতিনিধিত্ব করে, না তাদের নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য এই সমস্ত হচ্ছে, সেসব নিয়েও আলোচনা করব। এবং বাংলাদেশের যে তীব্র ভারত বিদ্বেষী, সেই ভারত বিদ্বেষী তাদের জন্য কতটা বৈধ সেটা নিয়েও আজকে আলোচনা হবে। শেষ পর্যন্ত থাকুন। চলুন আমরা শুরু করি ভিডিওটা। প্রথমত যদি বাংলাদেশের জন্মের দিকে তাকাই, বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, আজকে বাংলাদেশ বলে কোনো বাংলাদেশ রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকতো না যদি তার পিছনে ভারত না থাকতো। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, ইয়াহিয়া খানের যে সমস্ত সেনাবাহিনী বাংলাদেশিদেরকে, যখন বাংলাদেশি বিশেষ করে বাঙালি সম্প্রদায়কে যখন কচুকাটা করছে, একের পর এক বাঙালিদের কোনো অস্তিত্বই থাকবে না সেরকম একটা পরিস্থিতিতে, সেই মুহূর্তে বাংলাদেশের এক প্রকৃত ত্রাতা হয়ে উপস্থিত হয়েছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, অর্থাৎ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী আজকে যদি না থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র কখনোই সৃষ্টি হতে পারতো না বা বাংলাদেশ সৃষ্টি হতো না। এই পরিপ্রেক্ষিতে বলতে পারা যায় আজকে যে বাংলাদেশের রাষ্ট্রটার আমরা নাম শুনছি, সেই রাষ্ট্রটার নাম হতো পূর্ব পাকিস্তান, বা পূর্ববর্তী আগে যেটা ছিল পূর্ব পাকিস্তান রাষ্ট্র, সেই পূর্ব পাকিস্তানই থাকতো। বাংলাদেশ যখন স্বাধীনতা প্রাপ্তি লাভ করে ভারতের সেনাবাহিনী গিয়ে পাকিস্তানের সেনার সাথে যুদ্ধ করেছিল, সমস্ত কিছু আন্তর্জাতিক চাপকে প্রত্যাখ্যান করে দিয়ে ভারত অত বড় একটা রিস্ক নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। অতএব বাংলাদেশের সৃষ্টির ইতিহাস যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের সৃষ্টির পিছনে প্রকৃত অবদান যদি কারো থেকে থাকে তাহলে ভারতের। বাংলাদেশ আজকে বাংলাদেশ হয়েছে ভারতের জন্যই। সেই মুহূর্তে বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ওর প্রচুর মানুষ রিফিউজি হয়ে গেছে, সব ভারতবর্ষে এসে তারা আশ্রয় গ্রহণ করছে। বেশিরভাগ মানুষ ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী খুব সহমর্মিতার সাথে সে সমস্ত রিফিউজিদের অ্যাকোমোডেট করেছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে। বিশেষ করে ছত্তিশগড়ে বর্তমানে একটা বাঙালি পাড়া আছে যেখানে তাদেরকে নিয়ে গিয়ে অ্যাকোমোডেট করা হয়েছিল। তারপরে বিভিন্ন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের এবং আসামের যে সমস্ত পার্শ্ববর্তী বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে তাদেরকে স্থান দেওয়া হয়েছিল। এবং বাংলাদেশকে প্রকৃত সাজিয়ে তোলার জন্য ভারতের যে ভূমিকা ছিল, বাংলাদেশ যদি সেটা অস্বীকার করতে চায় তাহলে তারা তাদের জন্মের ইতিহাসকে অস্বীকার করতে চাইছে। আমি এই কথাগুলো বলছি কেন? কারণ ঠিক আছে, সাহায্য করেছে ভারত, একটা বড় দেশ, সাহায্য করার প্রয়োজন ছিল, অসময়ে সাহায্য করার প্রয়োজন ছিল, সাহায্য করেছে। কিন্তু আজকে আমাদেরকে এই কথাগুলো কেন বলতে হচ্ছে তার কারণ বাংলাদেশের আজকের এই অসহিষ্ণুতা, চরমতম ভারত বিদ্বেষ। একটা ছবিতে দেখছিলাম, ফটোতে দেখছিলাম যে কোনো একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ইউনিভার্সিটি, ভারত বিদ্বেষী সেখানে এতটাই উচ্চ পর্যায়ে পৌঁছেছে যে তারা ভারতীয় পতাকাকে পা দিয়ে ডলছে। এটা কোনো রকমভাবে একজন ভারতীয় হিসেবে তো মেনে নেওয়া যায়ই না। তাহলে বাংলাদেশ এবং যেরকমভাবে চারিদিকে শোনা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার কোনো রকমভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা জানি যুগে যুগে চিরকালই প্রতিটি দেশেই এটা হয়ে এসেছে, সংখ্যালঘুরা সবসময় হীনমন্যতায় ভোগে এবং নিজেদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই তারা জানা অজানা সবেতে তারা মেনে নিয়েছে, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে অবস্থান করছে। বিভিন্ন রকম প্রেশার তাদের ওপর বর্তায়, যাই কিছু হয় রাষ্ট্রের, যা কিছু ঘটুক, সে এসে সংখ্যালঘুদের ওপর তার দায়টা নেমে আসে।
তাই সংখ্যালঘুদেরকে সবসময় সংখ্যাগুরুরা, সবাই নয় কিন্তু সংখ্যাগুরু শাসক যারা বিদ্বেষমূলক নীতি নিয়ে চলে, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখাতে চায়। কিন্তু কখনোই সেটা উচিত নয়। একজন সংখ্যালঘু মানুষকে তাদের সবসময় সংখ্যাগুরুদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। একটা দেশ কখনো একলা এগিয়ে যেতে পারে না। তাহলে বাংলাদেশ আজকে যেটা ঘটছে সেটা অনেকে বা বাংলাদেশে যেটা চলছে যে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে, কিন্তু আসলে কি ইসলাম সেটাকে অনুমতি দেয়? ইসলাম সেটা অনুমতি দেয় কি না দেয় সেটা জানার জন্য আমাদেরকে একটু ইসলামিক ইতিহাস একটু জানতে হবে। ইসলামিক ইতিহাস জানতে গেলে কী জানতে হবে? আমাদের ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, বা ইসলাম ধর্মের প্রবর্তক না বলে ইসলাম ধর্মের প্রকৃত যিনি প্রচারক, তার নাম হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 622 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা বিজয় করেছিলেন। মদিনা বিজয়ের পরে সেখানে দেখা গেল সমস্ত ধর্মের মানুষ সেখানে বসবাস করে। খ্রিস্টান ধর্মের মানুষ, ইহুদিরা বসবাস করতো সেখানে, এবং সেখানে ইসলাম ধর্মের মানুষ ছিল। তিনি সেখানে মদিনাতে তিনি প্রথম সংবিধান রচনা করেন। প্রকৃত বলা হয়ে থাকে অ্যারিস্টটলের যে এথেন্সের যে সনদটাকে বাদ দিলে প্রকৃত অর্থে প্রথম লিখিত সংবিধান যদি কোনো একটা রচনা হয়েছিল সেটা হচ্ছে মদিনা সনদ। সেই মদিনা সনদের 47টা ধারা ছিল, এবং প্রত্যেকটা ধারায় সবসময় একতা এবং ইউনিটির কথা বলা হয়েছিল। তিনি বুঝেছিলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছিলেন, একটা দেশ চালাতে গেলে ইউনিটির প্রয়োজন আছে, একতার প্রয়োজনীয়তা আছে। ওই জন্যই তিনি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একসাথে চলার অঙ্গীকার করেছিলেন, এবং তিনি বলেছিলেন সমস্ত ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এবং প্রত্যেকের একটা নীতি হওয়া উচিত, সেটা হচ্ছে মদিনাকে রক্ষা করা। তো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এই ইতিহাস থেকে বুঝতে পারছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে, সব ধর্মের মানুষকে নিয়ে চলায় বিশ্বাসী ছিলেন। তিনি কখনোই বলেননি যে মদিনা শুধুমাত্র মুসলমানদের হবে, বাকি কারও হবে না, কোনো ধর্মের মানুষ সেখানে বসবাস করতে পারবে না, সেটা তিনি কখনোই বলেননি। তাহলে তিনি যেহেতু বলেননি কথাটা, তাহলে তাঁর প্রবর্তিত ধর্মের অনুসারীরা যদি সেটা বলতে শুরু করে, তাহলে তারা কি ধর্ম মেনে চলছে? নিশ্চয়ই এটা চলছে না। তারপরে কোরআনে, যদি কোরআন যারা পড়ে থাকেন তারা জানেন, কোরআনে পরিষ্কারভাবে লেখা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মানে হচ্ছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তো সেখানে কোরআনেও পরিষ্কারভাবে লেখা আছে যে সবাই নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারে। এখানে তাহলে বাংলাদেশিরা যেটা করছে সেটা হচ্ছে আলগা মানে চাটুকতা করছে, এবং নিজের অ্যাকচুয়ালি রাজনৈতিক উদ্দেশ্য সাধনই তাদের একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় আছে, তারা কখনোই, বলবো না যে খুব একটা ভালো কিছু কাজ তারা করছে। তারা যেটা করতে চাইছে, বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী চলছে। আমাদের ভারতবর্ষে যেরকম অবস্থা চলছে, ভারতবর্ষের অবস্থা অবশ্যই অনেকটাই ভালো তাদের থেকে। ভারতবর্ষের সংখ্যালঘুরা যথেষ্ট ভালো আছে, যদিও শারজিল ইমাম বা ওমরের মতো মানুষ জেলে ভরে রেখে দেওয়া হয়েছে তাদেরকে, তবুও বলো ভারতের অবস্থা অনেক ভালো আছে। বাংলাদেশের বাংলাদেশের সংবিধান থেকে সেকুলার কথাটি বাদ দেওয়া হয়েছে, যেটা খুবই অনৈতিক। একটা দেশ অবশ্যই চলবে, সেকুলার দেশ হওয়া প্রয়োজন, প্রত্যেকটা দেশেরই হওয়া প্রয়োজন সেকুলার দেশ। আমাদের ভারতবর্ষেও সেই সেকুলার শব্দটি বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, বিজেপি সাংসদ করেছিলেন কেসটা, কিন্তু সেই কেস সুপ্রিম কোর্টে ধোপে টেকেনি। আমাদের ভারতবর্ষের সংবিধান, বা ভারতবর্ষে অ্যাকচুয়ালি যারা গড়ে তুলেছিলেন, তারা এমনভাবেই ভারতবর্ষের সংবিধানটাকে সাজিয়েছিলেন যে কেউ ইচ্ছে করলে যখন তখন আমাদের সংবিধান নিয়ে খেলা করতে পারবে না। তো ভারতবর্ষের একটা ফান্ডামেন্টাল যে সেকুলারিজম সংবিধানের মধ্যেই আছে,
ওতে ভারতবর্ষকে নিয়ে ভাবার মতো এখনও অতটা ভাবার মতো কিছু হয়নি। তবে অবশ্যই বিচ্ছিন্নতাবাদীদের জন্য আমাদের প্রোটেস্ট করতে হবে, যারা অত্যাচারিত হচ্ছে অত্যাচারিতদের হয়ে কথা বলতে হবে। একই রকমভাবে বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছে, যে সমস্ত মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তার তীব্র বিরোধিতা করছি আমরা। ভারতবর্ষে বসে বসেই ভারতীয় মুসলিম হিসেবেও আমি তীব্র বিরোধিতা করছি, কারণ এইগুলোকে কোনো রকমভাবেই মেনে নেওয়া যায় না। যারা আমরা যেহেতু ভারতীয় সংখ্যালঘু, আমরা ব্যাপারটা ফিল করি যে সংখ্যালঘুদের উপর অত্যাচার একজন কতটা কষ্টদায়ক, পীড়াদায়ক, দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবাটা কতটা যে পীড়াদায়ক, সেটা প্রকৃত যারা সেই সমস্ত অবস্থার মধ্য দিয়ে যায় তারাই বুঝতে পারে। তো এই মুহূর্তে আমরা বাংলাদেশি সংখ্যালঘুদের পাশে মানে সার্বিকভাবে দাঁড়াচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের ওই কিছু বিকৃত মনস্ক মানুষদের বিরুদ্ধে, যারা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পক্ষপাতী। অ্যাকচুয়ালি কোনো ধর্মকে সামনে রেখে যে সমস্ত বিভাজনের রাজনীতি করা হয়, সেটা আসলে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, কোনো ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, ধর্মের রক্ষাকর্তা হিসেবেও নয়। সে ইসলাম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কোনো ধর্মই মানুষ মারার কথা বলে না। কোনো ধর্মই এক ধর্মকে দমিয়ে দেওয়া, ধর্মকে শেষ করে দেওয়ার কথা কেউ বলে না। আমার যতদূর জ্ঞান, সমস্ত ধর্ম সাম্যের কথা বলে, ঐক্যের কথাই বলে থাকে। তো সাম্যের কথা যদি আমাদের সবাই ধর্মের কথাই বলে থাকে, তাহলে অ্যাকচুয়ালি যারা রাজনীতির কারবারে, যারা ধর্মকে নিয়ে এই সমস্ত করে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যটা কী? তাদের উদ্দেশ্য কিছু নয়, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করাই তাদের একমাত্র উদ্দেশ্য। এবং আমরা দেখতে পাচ্ছি, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক, ভারতের ক্ষেত্রে হোক, কিন্তু যখন এরকম স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো রাজনৈতিক নেতা বা দেশের কোনো নেতা নেত্রী কাজ করবেন, সেক্ষেত্রে দেশ কখনো এগিয়ে যেতে পারে না, দেশ সবসময় পিছিয়ে যাবে। যদি আমরা আমাদের ভারতবর্ষ এবং পাকিস্তানের দিকেই তাকাই, তাহলে আমরা দেখতে পাবো দুটো দেশ একই বছরে তৈরি হয়েছে, একদিন আগে পিছু। কিন্তু একটা দেশ এতটা এগিয়ে গেল বিশ্ব রাজনীতিতে, বিশ্ব মানচিত্রে এতটা বেশি এগিয়ে গেল ভারতবর্ষ, অথচ পাকিস্তানের আজকে হাহাকার চলছে, খাবার নেই দেশে, দেশে দাঙ্গা, মারামারি, ঝামেলা, নিজেদের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। তো এইরকম পরিস্থিতি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের তৎকালীন যে সমস্ত শাসকরা ছিলেন, তারা ছিলেন খুব উদারমনস্ক শিক্ষিত ব্যক্তি। তারা সাম্যবাদে বিশ্বাস করতেন, সোশ্যালিজমে বিশ্বাস করতেন, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন দূরদর্শিতার সহিত বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। সেই ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হোক, সেই কৃষির উন্নতি হোক, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো থেকে বিভিন্ন ড্যাম নির্মাণ করা থেকে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরকম বহু জনমুখী পরিকল্পনা নিয়েছিলেন, এবং লং টার্মে যাতে দেশের উন্নতি হয় সেরকম পরিকল্পনা নিয়েছিলেন। চটকদারি কোনো ধর্মকে বড় করে দেখানোর জন্য বা কোনো ধর্ম তেল মারার জন্য এরকম কোনো সিদ্ধান্ত তৎকালীন যারা শাসক ছিলেন তারা নেননি। তারা খুব উদারমনস্ক এবং শিক্ষিত ব্যক্তি ছিলেন। ওই জন্যই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। যদিও বর্তমান শাসক সেটা বুঝতে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে, সেই বর্তমান শাসকও কিন্তু সেটা বুঝতে ভুল করছে। বর্তমান শাসক যতদিন না বুঝতে পারবে যে প্রকৃত উন্নতি করতে গেলে সকলকে নিয়েই উন্নতি করতে হবে, না হলে মণিপুরের মতো যদি সিভিল ওয়ার শুরু হয়ে যায়, প্রতিটি রাজ্যে যদি সিভিল ওয়ার শুরু হয়ে যায়, তাহলে দেশটা কোথায় যাবে? পরবর্তীতে মিলিয়ে নেবেন, বাংলাদেশ যে হারে চলছে, তাদের তো কোনো লং টার্ম পলিসিই নেই, তাদের কোনো যে ফরেন পলিসি বলেও কিছু নেই। তারা যে হারে চলছে, অচিরেই তারা তলিয়ে যাবার সম্ভাবনা, অচিরেই তারা তলিয়ে যাবে। যদি তারা কোনো বিচক্ষণতার পরিচয় যতদিন না তারা দিতে পারছে, বিশেষ করে ফরেন পলিসি থেকে শুরু করে মানে বিভিন্ন ঐক্য স্থাপন করা, সাম্য স্থাপন করা, এই সমস্ত ব্যাপারগুলো যদি তাদের মধ্যে না আসে, তাহলে ধীরে ধীরে তারা তলিয়ে যাবে। এখানে একটা গল্প দিয়ে শেষ করি। গল্পটা হচ্ছে একটা গল্প অ্যাকচুয়ালি নয়, যেটা ফ্যাক্ট। ক্লাস 10-এর বইয়ে, এনসিইআরটির ক্লাস 10-এর বইয়ে দেওয়া হয়েছিল, পুরনো সিলেবাসে ছিল। বেলজিয়াম এবং শ্রীলঙ্কাকে তুলনা করা হয়েছিল।
বেলজিয়ামের বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করতো, শ্রীলঙ্কাতেও বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করতো। বেলজিয়াম কী করেছিল, পাওয়ার ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করেছিল এবং তার জন্য তারা অনেক এগিয়ে গেছে। কিন্তু শ্রীলঙ্কা কী করেছিল, পাওয়ার ডিস্ট্রিবিউশন ঠিকমতো করেনি। তারা সিংহলীদেরকে বেশি গুরুত্ব দিয়েছিল এবং কী হয়েছিল, তাদের মধ্যে সিভিল ওয়ার শুরু হয়েছে। আজকে শ্রীলঙ্কার অবস্থা আমরা জানি, হাহাকার, দুর্ভিক্ষ, তাদের মধ্যে কিছুই নেই। তো এই যে সিভিল ওয়ার যখন শুরু হয়ে যাবে দেশে, সিভিল ওয়ার যদি শুরু হয়ে যায় একটা দেশে, সেই দেশের উন্নতি বলে কিছু হয় না, থাকবে না। আজকে যদি আমাদের শুনতে পাই বিশ্বগুরু যদি আমাদের ভারতবর্ষকেও আজকে হতে চায়, তাহলে কোনো রকমভাবে এরকম বিভিন্ন জাতিগত বিভেদ করা যাবে না। জাতিগত বিভেদ যেমন আজকে বাংলাদেশে আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, সেটা তো তাদেরকে কয়েক যুগ পিছিয়ে নিয়ে চলে যাবে। তাদের ঘুরে দাঁড়ানোই আমার মনে হয় অসম্ভব হয়ে যাবে, যেভাবে তাদের রাজনীতি চলছে। এখনই ইউনিশ সরকারের উচিত পদত্যাগ করা এবং নতুন তাদেরকে ভোটের মাধ্যমে নতুন সরকার নিয়ে আসা, যারা একটা সংবিধান অনুযায়ী সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবে। আজকে মণিপুরে যদি দিকে আমরা তাকাই, যেখানে সিভিল ওয়ার চলছে, সেই রাজ্যটার এই মুহূর্তে কিছু নেই, আর্থিক দিক থেকে একদম ভেঙে পড়েছে। তো এরকমভাবে যেমন তাদের এরকমভাবে যদি আমাদের ভারতবর্ষের দিকেও চলতে থাকে, তাহলেও কিন্তু ভারতবর্ষের অর্থনীতি এবং সামাজিক কাঠামোও ভেঙে পড়বে। তাই ভারতবর্ষের মানুষের কাছেও আমাদের অনুরোধ, ওই বাংলাদেশিদের মতো না হয়ে আমাদের একতার প্রতি জোর দিয়ে আমরা এগিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং যেখানে বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাবো, সেখানেই আমাদের প্রতিবাদ করা উচিত। কারণ আমরা বুঝতে পারছি বিভাজনের রাজনীতি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে হয় না। বিভাজনের রাজনীতির উদ্দেশ্যই থাকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ। ব্যক্তি স্বার্থ চরিতার্থ কেন? কারণ যারা শাসনে আছে, শাসন ক্ষমতায় আছে, তাদের ক্ষমতা ধরে রাখাটাই তাদের উদ্দেশ্য। ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন এবং অবশ্যই সুন্দরভাবে দেশ গড়ে তুলুন। সাম্য, শান্তি নিয়ে আমরা ভালো থাকি। আপাতত এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।